আচ্ছা, আমরা এখানে একটুখানি অস্কার নিয়ে একটুখানি কনভারসেশন করব। আগে আমি বলে দিই যে এখানে অমর্ত্যকে আমি প্রশ্ন করব, অমর্ত্যই বলবে, কারণ আমি মাত্র একটাই ফিল্ম দেখেছি, সেটা হচ্ছে গিয়ে ফ্লো বলে ফিল্মটা। অমর্ত্য, তুমি বলো তোমার এবছরের অস্কার নিয়ে কিরকম মতামত, কিরকম মনে হয়, ঠিকঠাক হয়েছে? এমিলিয়া পেরেজ, অ্যানোরা, ব্রুটালিস্ট, ফ্লো, কোনটার ব্যাপারে কি মনে হয়? আমি প্রথমত একটা শেমলেস প্লাগিং, কারণ যেহেতু স্বর্ণজ্যোতি চ্যানেলে এসেছি ওখান থেকেই প্লাগ করছি। আমাদের একটা পডকাস্ট আছে, কুইন ইজ ডেড ফিল্ম পডকাস্ট বলে। কুইন ইজ ডেড ফিল্ম পডকাস্ট, রানী মারা গেছে বেসিক্যালি, কুইন ইজ ডেড ফিল্ম পডকাস্ট। ওই পডকাস্টটা আমি অ্যাটাচ করে দেবো। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেবো। ওই পডকাস্টটা একটা ইউটিউব চ্যানেলও আছে, যেখানে মান্থ এন্ডে এক একটা লাইভ স্ট্রিম হয়। কালকে অস্কার নিয়ে একটা লাইভ স্ট্রিম হয়েছে, সেখানে অনেক কিছু নিয়ে ডিসকাশন হয়েছে, কিন্তু অস্কার্স নিয়ে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লাইভ স্ট্রিম হয়েছে। তো ওখানে কিছু কিছু থটস আপনারা আমার পেয়ে যাবেন। বাট আমার বেসিক বক্তব্য হলো রিগার্ডিং অস্কার্স, এই বছরের অস্কার্স খুব ব্ল্যান্ড ছিল। ঠিক আছে, সত্যি কথা বলতে কি, আপনারা যদি অস্কারের ব্যাপারে খবর রাখেন তাহলে আপনারা এটা জানবেন যে এমিলিয়া পেরেজ 18খানা নমিনেশন পেয়েছিল। আপনারা যদি এমিলিয়া পেরেজ সিনেমাটা দেখে থাকেন, সিনেমাটা ইজ বোথ মেড ব্যাডলি and is also offensive on multiple levels. It is offensive to the trans community. It is offensive to the representation of Mexicans and to the country of Mexico in and of itself. ওটা সব দিক থেকে offensive। গেল কি করে এরকম জায়গাতে? মানে বানিয়েছে কি এমিলিয়া পেরেজ? এমিলিয়া পেরেজ বানিয়েছে একজন ফ্রেঞ্চ ফিল্ম মেকার যার নাম হলো জাক অডিয়ার্ড। উনি একটা ফিল্ম বানিয়েছিলেন যার নাম হলো আ প্রফেট বলে, সেই সিনেমাটা ভালো। উনি দ্য সিস্টার্স ব্রাদার্স বলে একটা ওয়েস্টার্ন সিনেমা বানিয়েছিলেন। উনি বানিয়েছিলেন 13 ইয়ে লেন সামথিং, আমার মনে পড়ছে না। উনি একজন ফ্রেঞ্চ ফিল্ম মেকার, মোদ্দা কথা। তো as a filmmaker, he wanted to make a libretto opera. He wanted to make an opera. He wanted to make a musical. ঠিক আছে? He wanted to make a musical about a gangster who decides that he wants to transition to being the true person he believes he is. That is, he wants to be a woman. তো সেইটার থেকে ব্যাপারটা কি দাঁড়ায় সেটা নিয়ে একটা গল্প। এখন সিনেমাটা এখন হলিউডে বা আউটসাইড বাইরের দেশে দ্য ট্রান্স কমিউনিটি রিপ্রেজেন্টেশন যদি বলা হয়, আমি বলবো হলিউড সব থেকে বাজে সিনেমাটা সিলেক্ট করেছিল ফর ইটস পারপাস। কারণ অনেক ভালো সিনেমা বেরিয়েছে আগের বছর, আর একটা ভালো সিনেমা বেরিয়েছিল আগের বছর জানা বলো আই স দ্য টিভি গ্লো বলে। এখন আই স দ্য টিভি গ্লো, এখন সিনেমাটা আমি দেখেছি, সিনেমাটা আমার যে খুব ভালো লেগেছে তা আমি বলতে পারবো না, কিন্তু ওই সিনেমাটা 10,000 টাইমস বেটার দেন এমিলিয়া পেরেজ, কিন্তু ওই সিনেমাটার কোনো নামগন্ধ নেই কোথাও। ঠিক আছে, তো এমিলিয়া পেরেজ কেন গেছে এবং এমিলিয়া পেরেজ এতগুলো নমিনেশন কেন পেয়েছে সেটা নিয়ে কনভারসেশন শুরু করলে অনেক লম্বা কনভারসেশন হবে, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু আমি সিনেমাটা দেখবো, ঠিক আছে, সিনেমাটা দেখার পরে সিনেমাটা নিয়ে আমি কথাবার্তা বলবো ভেবেছি। আমি দেখলাম, আমি সেরকম ভাবে কিছু বুঝিনি। আর তুমি বেরিয়ে যারা কথা বলবো, আমার না এই ওরিয়েন্টেশন আর এই জেন্ডার আইডেন্টিটি আর জেন্ডার ডিভাইড আমার না জাস্ট আজকাল কেন পোষায় না ভাই। কে কাকে কে কার সাথে ঘুমাবে তার ব্যাপার ভাই, এই নিয়ে এত লিবারেশন, এত কথাবার্তারই কিছু নেই। ঠিক আছে, না, এখানে স্লাইট একটা ডিসএগ্রিমেন্ট আছে। কে কাকে কি করছে না করছে সেটা যতটা নিজেদের ব্যাপার, সিমিলারলি সমস্ত ওরিয়েন্টেশনের মানুষজনদেরই তো এক্সিস্ট করার ইকুয়াল রাইটস আছে। একটা মানুষ যদি ডিসাইড করে যে that person wants to transition to another orientation, সেটা তার যেমন চয়েস, সিমিলারলি সেই মানুষটা ট্রানজিশন করে ইফ দে ওয়ান্ট টু আইডেন্টিফাই দেমসেলভস অ্যাজ ওয়ান পারসন, সেটাও তার চয়েস, এবং দুটো চয়েসকেই আমাদেরকে এগ্রি করে আমাদেরকে অ্যাকসেপ্ট করে। এবং ওদের চয়েসকে আমি সম্পূর্ণ রকম ভাবে সমর্থন করি, কারণ ওদের বাবা মারা নর্মাল স্ট্রেট ছিল বলে ওরা এসছে, এবার ওরা এরকম বলে আর এরপরে আর কিছু আসবে না, সো ইট গোজ অ্যাওয়ে। তো ঠিক আছে, আমি ওদের চয়েসকে খুব সমর্থন করি, বাট আমার কেন মনে হয় না যে এই নিয়ে আজকাল
অনেক বেশি সিনেমার অনেক বেশি কথা হয়, ঠিক আছে, মানে এই টপিকটাই এত বেশি ইয়ে নয়, ঠিক আছে। কথা কথা হওয়াটা কিন্তু একদিক থেকে ভালো, কারণ একটা টাইমে কোনো কথা হতো না, কিন্তু এইসব কিন্তু এই ট্রানজিশনের ব্যাপার থাকতোই। অনেকে আই স দ্য টিভি গ্লো সিনেমাটার বেসিক পয়েন্টটাই হলো ওটা, যে ওখানে যে মেইন যে ক্যারেক্টারটা ছিল, সেই মেইন ক্যারেক্টারটা হি রিয়েলাইজেস দ্যাট হি ইজ সামবডি এলস, কিন্তু সারা জীবন ধরে হি ইগনোরড দ্যাট, এবং বেসিক্যালি ইন্টারনালি হি ওয়াজ ফিলিং টর্চার্ড ইনসাইড। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ দ্য মুভি। বাট আমার ওটাই বক্তব্য যে এরকম ট্রান্স রিপ্রেজেন্টেশন নিয়ে সিনেমা অনেক বেটার সিনেমা আছে। এমিলিয়া পেরেজ ইজ নট দ্য অপশন। যাই হোক, সেটা আমার বক্তব্য নয়। এমিলিয়া পেরেজ যখন বের হয়, এমিলিয়া পেরেজের যখন অস্কার নমিনেশন হয়, তারপরে প্রচুর কন্ট্রোভার্সি হয়, স্পেশালি রিগার্ডিং যে মেইন যে অ্যাক্ট্রেস কার্লা সোফিয়া গ্যাসকন, হু ওয়াজ দ্য ফার্স্ট ট্রান্স অ্যাক্ট্রেস ever to be nominated for an Oscar. She basically had a James Gunn moment. What that means is তার পুরনো কিছু কিছু টুইটস ঘেটে বার করা হয় এবং সেখানে দেখা হয় যে সে অ্যান্টিসেমিটিক, সে রেসিস্ট, সে বিগটেড, ঠিক আছে। এবং সে এমন একটা পয়েন্টেও বলেছিল যে অ্যাপারেন্টলি নাকি আমাদের হিটলার নাকি ওয়াজ বেসিক্যালি মিসআন্ডারস্টুড, এইসব কিসব যেন বলেছিল, ঠিক আছে। ওই কার্লা সোফিয়া গ্যাসকন প্রচন্ড কন্ট্রোভার্সিয়াল কিছু টুইটস করেন, ঠিক আছে। রিগার্ডিং হার কো-স্টারস অলসো প্রচন্ড কন্ট্রোভার্সিয়াল টুইটস করে, যেটা ভীষণ ট্রাবলিং। সেটা নিয়ে বিশাল ঝামেলা হয় এবং তাতে মোটামুটি অস্কারসরা ডিসাইড করে যে তাকে ঢুকতে দেবে না। কিন্তু তাতে মোটামুটি ন্যারেটিভ পুরোপুরি শিফট হয়ে যায়, কারণ দেখো 18খানা অস্কার এমিলিয়া পেরেজ নমিনেটেড হয়েছে। যদি there is an alternate universe in which এইসব কোনো কন্ট্রোভার্সি হয়নি and Emilia Perez actually won all the awards. There is an alternate universe, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু হয়নি, কারণ অস্কারসরা লাস্ট মোমেন্টে ডিসাইড করে যে we need to nominate and award a movie which is almost free of controversy. এখন ব্রুটালিস্ট সিনেমাটা নিয়ে প্রচুর হাইপ ছিল, কিন্তু সিনেমাটার একটা কন্ট্রোভার্সি হয়েছিল যে কয়েকটা সিন নাকি এআই দিয়ে এনহ্যান্স করা, ঠিক আছে। তো আলটিমেটলি এরা ডিসাইড করে অ্যানোরাকে নমিনেট করতে। এখন অ্যানোরারও কিছু কম কন্ট্রোভার্সি নেই পিছনে, কিন্তু আমার সিনেমাটা ইটসেলফ যে বিশাল আহামরি লেগেছে তা আমি বলতে পারবো না। ইট ওয়াজ ফাইন, অ্যাট বেস্ট ইট ওয়াজ ফাইন। আমি এখানে ইন্ডিয়ান বয়েজ আর মেনদের জন্য একটা কথা বলছি। আমাদের এখানে তো অনেক খারকি বয়েজ আর মেন রয়েছে। অ্যানোরা যদি তোমরা দেখো, যে প্রথম 10 মিনিট, তারপরে আমি ভদ্র ছেলে বলেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমরা কিন্তু ঘুমাতে পারবে না, ঠিক আছে। এবং আমার কাছে অ্যানোরা এই জন্য, আমি তোমাকে সিরিয়াসলি বলছি, আমি না অ্যানোরা শুরুর 5 মিনিট দিয়ে আমি শুরুর ফ্রেমটা দেখে আমি ভাবছি এই সিনেমাটা অস্কার পেয়েছে, তাও 4-5টা। মানে সিনেমাটা ইজ মেড বাই আ ফিল্ম মেকার নেম শন বেকার, যার মানে filmography is basically made up of movies where he is essentially showing a light on the sex worker community, ঠিক আছে। that is the entire, সেটার জন্য তো থ্যাংক ইউ বলেছে, সেসব আমি দেখলাম। শন বেকার থ্যাঙ্কস দ্য সেক্স ওয়ার্কার। এক সেকেন্ড, ইট ইজ ডিবেটেবল whether ওর যেভাবে দেখাচ্ছে সেক্স ওয়ার্কার কমিউনিটিকে সেটা সবকিছুতে ঠিক কিনা, কারণ প্রচুর কন্ট্রোভার্সি আছে ওটা নিয়েও। আমি ওদিকে যাচ্ছি, তবে আমি বলবো যে ও অ্যানোরা যেই স্টুডিওতে বা যেই দেশে থেকে তৈরি করেছে, সঞ্জয় লীলা বনশালীকে ইমিডিয়েটলি ওখানে পাঠিয়ে দেওয়া উচিত। এমনি তো সঞ্জয় লীলা বনশালীর ভালো রকম ফ্যান্টাসি রয়েছে, ওকে ও তো এটা ছাড়া কিছু মনেই করেনি, ঠিক আছে। তো প্লিজ কন্ট্যাক্ট সঞ্জয় লীলা বনশালী ইফ ইউ আর ওয়াচিং দিস পডকাস্ট। ওকে, যাই হোক, আমার বক্তব্য এখানে যে অ্যানোরা নমিনেটেড হয়েছে, অ্যানোরা জিতেছে, ঠিক আছে। ইট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট মুভি, প্রচুর কম টাকায় বানানো হয়েছে। শন বেকার 4খানা অ্যাওয়ার্ড পেয়েছে, নট জাস্ট এজ ডিরেক্টর, উনি এডিটর হিসেবেও অ্যাওয়ার্ড পেয়েছেন। বেস্ট ফিল্ম ডিরেক্টর উনি এডিটর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন, কারণ উনি এডিট করেছে সিনেমাটা। তো অ্যানোরা ইজ ফাইন, ঠিক আছে, অ্যানোরা ইজ আ ফাইন এনাফ মুভি। আগেন আমি বলছি তো, মানে বড় বড় যেসব অ্যাওয়ার্ড গুলো, যেসব সিনেমাগুলো পেয়েছে, কোনো সিনেমাই যে বিশাল যে আহামরি তা নয়, কিন্তু বরং আমি বলবো যে ডকুমেন্টারিজে যেসব সিনেমাগুলো নমিনেটেড হয়েছিল সেই সিনেমাগুলো অনেক ইন্টারেস্টিং। একটা সিনেমাটা জিতেছে নো আদার ল্যান্ড বলে,
নো আদার ল্যান্ড বলে যে সিনেমাটা জিতেছে, সেই সিনেমাটা খুব ভালো। দ্যাট মুভি ইজ অ্যাবাউট ওই যে প্যালেস্টাইনের একটা জায়গা আছে, একটা গ্রাম আছে, সেই গ্রামের সমস্ত বাড়ি টাড়িগুলোকে ইসরায়েলি সোলজার্সরা ডেমলিশ করার অর্ডার দিয়ে যাচ্ছে এবং ডেমলিশ করার চেষ্টা করছে টু ক্রিয়েট আ ট্রেনিং গ্রাউন্ড। সেইটা নিয়ে পুরো গল্প 4 বছর ধরে শুট করেছে, চারজন ফিল্ম মেকার মিলে 4 বছর ধরে ওই পুরো সিচুয়েশনটা শুট করেছে। ভীষণ হ্যারোইং গল্প, ভীষণ সাংঘাতিক গল্প। আরো সাংঘাতিক কারণ সিনেমাটার যা যা ফুটেজ দেখাচ্ছে, দ্যাট ইজ ফ্রম 2019 টু 2022, ঠিক আছে, রিয়েল ফুটেজ। কিন্তু তারপরে কিন্তু অ্যাকচুয়াল ওয়ারটা আবার শুরু হয়, হামাস আর ইসরায়েল কনফ্লিক্ট। তার মানে লোকজনদের এটা বোঝা উচিত যে এই যে ঝামেলাটা, দিস ঝামেলা হ্যাজ বিন গোয়িং অন ফর ডেকেডস, ঠিক আছে, অনেক দিন ধরে চলছে। এই ঝামেলা অনেক ডেকেডস ধরে চলছে, 1 নম্বর। আর 2 নম্বর হলো খালি ডেকেডস ধরে চলছে তা খালি নয়, ওটার রুটস কিন্তু ইজ সেঞ্চুরিজ ওল্ড, সেঞ্চুরিজ, মানে বিভৎস কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার এটা নিয়ে। কিন্তু মানে ইট ইজ সাচ আ মানে প্রচন্ড মানে ভাবিয়ে তোলার মতো একটা সিনেমা আর কি বেসিক্যালি। ওই সিনেমাটা জিতেছে। আর একটা সিনেমা জিতেছে, সেটা হলো সাউন্ডট্র্যাক টু আ কু ডেটা বলে একটা সিনেমা জিতেছে। ওই সিনেমাটা বিশাল কমপ্লিকেটেড, কিন্তু ওই সিনেমাটা দেখা উচিত ফর ওয়ান ভেরি সিম্পল রিজন, এডিটিং কি করে করতে হয় ওই সিনেমাটা দেখে শেখা উচিত লোকজনদের। তোমার কাছে সবকটা সিনেমা আছে এক জায়গাতে? তুমি তো আজ অব্দি আমার নাম্বারই জানো না, তুমি আমাকে পাঠাবে কি করে টেলিগ্রামে? এই যে দেখুন গাইজ, এই একজন লোক অনলি মেসেঞ্জারে কন্ট্যাক্ট রাখে, ঠিক আছে, ও অ্যাকচুয়ালি কোনো সিক্রেট অ্যাসাসিন বা এরকম টাইপের কিছু, ঠিক আছে, ডক্টরেট করে ফেলেছে ও কোন রকম টপ কোন লেভেল। আমার তো মনে হয় ভারত সরকার ওকে পাঠিয়েছে, ঠিক আছে, যে বাপ্পা নাকি সত্যি জেমস গানকে মারতে চায়, ওকে, সেই জন্য নাম্বার ফাম্বার এক্সচেঞ্জ করে না। ওকে, যে জেমস গানকে কি আমরা কোনোদিন কমিক কন পুনে ব্যাঙ্গালোরে আনতে পারবো না, ওই জন্য ভারত সরকারকে অ্যাপয়েন্ট করেছে যে ইউ ইমিডিয়েটলি টক টু দিস বয়, পডকাস্ট করে ওর ব্যাপারে জানো শোনো, ঠিক আছে, কোনো নাম নেই, কোনো নাম্বার নেই, কিছু নেই, তুমি আমাকে পাঠাবে সিনেমাগুলো, ঠিক আছে, আমি এগুলো পাচ্ছি না সব কটা। এই নামগুলো তো আমি এখন শুনছি। আমি গতকাল রাত্রিবেলা ফ্লো আমার কাছে আগে ডাউনলোড করা ছিল, ওটা তো আমি বিড়ালের পোস্টার দেখেই অনেক আগে ডাউনলোড করে রেখেছি। কাল না পরশু যখন দেখছি যে ফ্লো অ্যানিমেশনের জন্য অস্কার পেয়েছে, আমি লাইক আবি তো দেখনা পড়েগা মুঝে দেখলাই পড়েগা। কিন্তু ফ্লো ভীষণ সুন্দর সিনেমা, মানে আমি ভাবিনি যে ওয়াইল্ড রোবট আর বাসা দেখেছিলাম লাস্ট আমি, এবং দুটোই খুব ভালো লেগেছিল। আমি ভাবিনি যে এরকম করে একটা সিনেমা দেখবো যে এই দুটোকেও বিট করে তার থেকেও বেশি ভালো লাগবে। আর ওই ওয়েট বলে একটা শর্ট ফিল্ম দেখেছিলাম এই ওয়াটার লেভেল রাইজের ব্যাপারে, কলকাতা জলের তলায় ডুবে গেছে পুরো, এটা কনসেপ্টের সাথে কিন্তু ওয়েডের কিন্তু মিল রয়েছে, ঠিক আছে। তো ফ্লো দুর্ধর্ষ, এবং আমি দেখলাম যে ফ্লো পুরো নাকি ব্লেন্ডারে বানানো, পুরো ব্লেন্ডারে, এবং অ্যানিমেশনে যে এইরকম ট্র্যাকিং শট হতে পারে এইটাই ভাবতে পারছি না। ট্র্যাকিং শটে তো ভর্তি, ঠিক আছে। আর বিড়ালটাকে দেখে ভাই আমি তো আমার বিড়ালটাকে চুমু খেয়ে যাচ্ছে। না ফ্লো খুব সুন্দর, খুব মেসমারাইজিংলি বিউটিফুল একটা সিনেমা, which is basically a silent movie, কারণ কোনো ডায়লগস কিচ্ছু নেই। এবং সব থেকে বড় ব্যাপার হলো অ্যানিমালস গুলোকে ওরা অ্যানথ্রোমরফাইজ বা হিউম্যানাইজ করেনি। অ্যানিমালস গুলো অ্যানিমালস এর মতোই রয়েছে, ওরা কিন্তু অ্যানিমালস এর মতোই বিহেভিয়ার করছে, ওটাই মজা। আমি এই ডিফারেন্সটাই খুব ফিল করছিলাম যে ওয়াইল্ড রোবটে অ্যানিমেল গুলো পুরো হিউম্যান লাইক পার্সোনালিটি এন্ড দে আর কমিউনিকেটিং বিটুইন ইচ আদার, এবং ওরা মানুষের মতো কথাবার্তা বলছিল। এন্ড ওয়াইল্ড রোবট খুব ভালো সিনেমা, অস্কারে স্নাব হয়ে গেছে। ফ্লো এর সামনে ভাই স্নাব হওয়ারই কথা, ঠিক আছে, ফ্লো এর সামনে স্নাব হওয়ারই কথা, সেটা নিয়ে আমার কিছু নেই। কিন্তু ফ্লো টেরিফিক সিনেমা, এবং ফ্লো এ যে রিয়ালিটিটা দেখাচ্ছে না, এই রিয়ালিটির কিন্তু ভাই পসিবিলিটি রয়েছে এটা হওয়ার। ওকে, না তো ফ্লো সিনেমাটা বেসিক্যালি ইজ লাইক আ মানে ফেয়ারি টেল, ইটস অলমোস্ট লাইক আ রূপকথা, ঠিক আছে, ইটস অলমোস্ট লাইক আ বিবলিক্যাল রূপকথা, যদি মানে বাইবেলের মতো একটা রূপকথা। হোয়াট হ্যাপেন্স যদি গোটা দুনিয়া ফ্লাডেড হয়ে যায়, তখন অ্যানিমালসরা কি করবে,
বেসিক্যালি গোটা গল্পটা ওটাই। তো গোটা গল্পটা ইজ আ জার্নি, যেখানে একটা বেড়াল, একটা কুকুর, একটা ভোঁদর, একটা লেমুর আর একটা হেরন, এই 5টা অ্যানিমাল একটা বোটের মধ্যে যাচ্ছে, এবং বোটটা বেসিক্যালি যাচ্ছে হলো সব থেকে উঁচু যে পাহাড়টা আছে, যেটা এখনো ডোবেনি জলে, সেই উঁচু পাহাড়টার চূড়া অবধি যাচ্ছে আর কি। দ্যাট ইজ দ্য ওভারঅল জার্নি। অপরূপ সুন্দর একটা সিনেমা, অপূর্ব। কোনো কথা হবে না, এত সুন্দর সিনেমাটা, কোনো কথা হবে না সিনেমাটা নিয়ে। আর সিনেমাটা নিয়ে যেটা প্রবলেম, যেটা আমার ওই স্বর্ণজ্যোতি আমাকে জিজ্ঞাসা করছিল যে ওটা একটা প্রবলেম আছে, আমার একটাই প্রবলেম আছে, ইট ইজ অ্যাবাউট আ সিন। ওই সিনটা যেটা স্বর্ণজ্যোতিও বললো যে স্বর্ণজ্যোতিও ঠিক বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি হলোটা কি। হ্যাঁ, আমি তোমাকে বলছি সিনটা। হুম ওরা প্রথমে তো অনেক কিছুর পরে ওরা সবাই এক জায়গাতে হলো। হেরনটা মোটামুটি নিজের ক্ল্যান ছেড়ে ওদের এখানে এসছে, এবং এখানেও কাইন্ড অফ ওই কুকুরের প্যাকটাকে, আরেকটা কুকুরের প্যাক যখন ওরা দেখতে পেলো, তখন হেরনটাকে ওরা রিকোয়েস্ট করলো যে ওদেরকেও ওঠানো হোক। হেরনটা তখন থেকে ওদের সাথে কাইন্ড অফ আলাদা হয়ে যাচ্ছিল, এবং হেরনটা বি লাইক যে না ঘরকা না ঘাটকা, ওর নিজের ক্ল্যান ওকে ছেড়ে দিয়েছে, এখানেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তো হেরনটা লাস্টে বেরিয়ে গেল, ঠিক ঝড়টা এলো, হেরনটা বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে হেরনটা যেই ওই উঁচু জায়গাটাতে গিয়ে যায়, ঠিক আছে, বিড়ালটাও সামাও ওই সময় মানে ওই ইয়েটা থেকে জলের মধ্যে পড়ে গিয়ে ভেসে ওখানেই গেল। এবার ওখানেও হেরনটার কাছে যাওয়ার পরে হেরনটার যে সিনটা, তো কাইন্ড অফ আকাশ ফাঁক হচ্ছে, স্বর্গ থেকে ডিরেক্ট ওকে নিতে এসছে, এবং ওদের আশেপাশের গ্রাউন্ডে সব জল উঠছে। বিড়ালটাও ভাসতে ভাসতে, কিন্তু বিড়ালটা গেল না, শুধুমাত্র হেরনটা চলে গেল। তো ওখানে কি অ্যালিগরি ছিল বা কি জিনিস ছিল ওখানে? আমি যদি পাতি সারফেস লেভেল থেকে দেখি, হেরনটাকে নিয়ে নেওয়া হলো অ্যাজ বেসিক্যালি ফর্ম অফ স্যাক্রিফাইসও নয়, অ্যাজ অ্যান অফারিং। ওই যে চূড়াটা ছিল ওয়াজ বেসিক্যালি জায়গা যেখান থেকে ভগবানদের বা এনি হায়ার পাওয়ারের সাথে কমিউন করা যায়। অত উঁচুতে গ্রাউন্ডের মধ্যে অনেক রকম নকশা ফকশা ইয়ে করা ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। তো ওই কারণে কি হয়েছে, ওই কারণে ব্যাপারটা ও যখন উপরে যাচ্ছে, ইজ বেসিক্যালি গড টেকিং দ্য হেরন এজ আ ফর্ম অফ অফারিং। হেরনটা চলে যাওয়ার পরই কিন্তু বিড়ালটাকে কিন্তু নিল না, ওই একটা হেরনকেই নিল, এবং হেরনটা চলে যাওয়ার পরই কিন্তু জলটা আস্তে আস্তে নামতে শুরু করে দিল। জলটা কিন্তু তার ঠিক পরেই কিন্তু নামতে শুরু করে দিল। ঝড়টা কমে গেল, জলটা নামতে শুরু করলো, জলের লেভেল কমতে শুরু করলো। এখন এটা হলো সারফেস লেভেল, এটা হলো সারফেসে যদি চিন্তা ভাবনা করি। এখন আমি একটু অন্যভাবে যদি চিন্তা করি, এবং আমি এটা গুগল থেকেই দেখেছি, আমি একদম বলবো না যে এগুলো আমার নখদর্পণে জানা বা কিছু, আমার অত জ্ঞান নেই, ঠিক আছে। বাট আমি এখানে যেটা বলছি সেটা হলো যে হেরনের একটা এনশিয়েন্ট ইজিপ্টে ব্যাপার আছে, যে হেরন ইজ আ সিম্বল অফ রিবার্থ অ্যান্ড ক্রিয়েশন। হেরন ইজ আ সিম্বল অফ দ্যাট। তো এটা এইভাবেও হতে পারে যে হেরনটাকে নিয়ে নেওয়া ইজ এসেনশিয়ালি গড সিগন্যালিং টু দ্য ওয়ার্ল্ড যে ঠিক আছে, ইউ ক্যান বি রিবর্ন নাও। God is basically telling the earth you can go back to the world now, you can go back to being normal now, you can be reborn again. এইখানে আমার একটা থিওরি আছে, জানো তো, এখানে আমার একটা থিওরি আছে যে হেরনটাকেই কেন নিল। আমার মনে হয় সব কটা অ্যানিমেলের মধ্যে হেরনটা ছিল সব থেকে ইনোসেন্ট এবং সব থেকে পবিত্র। দেখো, বিড়ালটাকে ও প্রোটেক্ট করছিল, যেটা করতে গিয়ে ওর ক্ল্যানের কাছে কিন্তু বাজে হলো, ঠিক আছে। বিড়ালটার জন্য স্যাক্রিফাইস করার দরকার কিন্তু নেই। বিড়ালটা সবাইকে মিসট্রাস্ট করে, যদিও বিড়ালটা এখানে প্রোটাগনিস্ট এবং কাইন্ড অফ মানুষের মেটাফর হিসেবে বিড়ালটাকে ইউজ করা হয়েছে, যে কাউকেই ভরসা করতে পারে না, কিন্তু দরকারে সবার সাথে থাকতে পারে, ঠিক আছে। আবার তার কিউরিওসিটি তার খুব বেশি, আবার সে একা বাঁচতে পারে না। প্রত্যেকটা অ্যানিমালই বেসিক্যালি একটা ফ্যাসেট অফ হিউম্যানিটি, ঠিক আছে। বিড়াল ইজ মিসট্রাস্ট, ভোদর হলো যেটা, কুকুরটাকে কি খুব ইনোসেন্ট বলা যায়? কুকুরটা সব থেকে ইনোসেন্ট। লেমুরটা হলো মানুষের, লেমুরটা কিন্তু স্বার্থপর, এবং
ওর কিন্তু অবসেশন রয়েছে জিনিসপত্র নিয়ে, ওর জিনিস কেউ টাচ করলে পরে প্রবলেম। ভোদরটা ইজ লাইক টু গান্ডু, কিন্তু ভালো, ভোদরটার মনটা ভালো। না ভোদরটা ইজ বেসিক্যালি মানুষ যখন রুটি কাপড়া মাকান হয়ে যাওয়ার পরে যে পিসটা পায় মানুষ, ভোদরটা ইজ বেসিক্যালি ভোদরটা। আর জানো তো অ্যানিমেটের এখানে কি করেছে, ভোদরটা যখনই ঘুমোয় তখন মাছি ভন ভন করে ওর ওপরে। আমি প্রথমে ভাবছি কি ভোদরটা বোধহয় মরে গেছে, আমি যে বিড়াল টাইপের একা একা কি করবে, তারপর দেখলো না ওটা ভোদরটা ঘুমোচ্ছে এবং ও ঘুমানোর সময় এই জিনিসটা হয়। তারপরে আমি বললাম ওকে চল। আর তুমি যে হেরনের কথাটা বললে, দ্যাট অলসো ট্র্যাকস উইথ হেরন, যেটা জাপানে হেরনকে ডিভিনিটি হিসেবে ধরা হয়, ঠিক আছে? হ্যাঁ ওই যে এটা তো ওই দ্য বয় উইথ দ্য হেরন, দ্য বয় অ্যান্ড দ্য হেরনিও সেম কনসেপ্ট বেসিক্যালি। বয় অ্যান্ড দ্য হেরনিও মোটামুটি সেম কনসেপ্ট, যদিও বয় অ্যান্ড দ্য হেরনের ব্যাপারটা আরো আলাদা, কারণ বয় অ্যান্ড দ্য হেরন ইজ বেসিক্যালি লাইক অল্টারনেট ইউনিভার্স, হেভেন, পার্গেটরি, হেল সবকিছুর ব্যাপারেই আর কি কথাবার্তা বলছে। কিন্তু ফ্লোতে মোটামুটি এই কনসেপ্টই মনে হচ্ছে আমার, ক্লিয়ারলি বলে। ফ্লো এত আন্ডাররেটেড কেন, আর ফ্লো নিয়ে এত কম কথা হচ্ছে কেন, কি মনে হয়? মানে এটাই যদি কোনো ডিজনি বা পিক্সারের ফিল্ম হতো ভাই অনেক বেশি মাতামাতি হতো, ঠিক আছে? না ফ্লো নিয়ে কথা হচ্ছে না সেটা তো নয়, ফ্লো নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এখন ব্যাপারটা হলো যে অস্কার পেলো, এখন ফ্লো নিয়ে আরো কথা হবে, ওই জন্যই তো অস্কার ইম্পর্টেন্ট। অস্কারস তো ইম্পর্টেন্ট ওই কারণে, এইসব ছোট ছোট সিনেমাগুলো যখন নমিনেটেড হয় লোকজনের কিউরিওসিটি বাড়ে, তারপরে এই যে লোকজন বলে না যে অস্কার পেতে অনেক টাকা লাগে, ক্যাম্পেন লাগে, তো ফ্লো এর মতো সিনেমার কাছে কত টাকা আছে, কত ক্যাম্পেন করার পাওয়ার আছে? ডিস্ট্রিবিউশন তো ম্যাটার করে না, এখন ফ্লো কারা ডিস্ট্রিবিউট করেছে সেটা একটা ফ্যাক্টর, ফ্লো আমাকে দেখতে হবে কারা ডিস্ট্রিবিউট করেছে। এইসব লবিং তো যারা ডিস্ট্রিবিউশন করছে তারা কাজ করায় না লবিংটা পুরোপুরি, তো ফ্লো এখন কারা ডিস্ট্রিবিউট করেছে সেটা একটা ব্যাপার। আমার কেন জানি না মনে হয় যে সুপার ডিলাক্স যদি কোনোদিন যেত ইন্ডিয়া থেকে, আমার মনে হয় যে ফরেন ফিল্ম ক্যাটাগরিতে ভাই পেতো অস্কার। কারণ আমি ইন্ডিয়াতে যখনই অস্কার লেভেল ফিল্মের কথাবার্তা যখনই হয় না, তখন দুটো সিনেমা খুব প্রমিনেন্টলি আমার মনের মধ্যে ভাসে। এক হচ্ছে কি জাল্লিকাট্টু, আর এক হচ্ছে কি সুপার ডিলাক্স। এই দুটো বাদ দিয়ে আমার আর কাউকে এত স্ট্রংলি ফিল হয় না যে পাওয়া উচিত। মানে আমি জানি দেয়ার ইজ লাঞ্চ বক্সের মতো ফিল্ম, বাট স্টিল আমার সেটা মনে হয় না। আমার কেন জানি মনে হয় যে সুপার ডিলাক্স ভাই অস্কার উইনিং ফিল্ম ভাই। হ্যাঁ ভীষণ ভালো সিনেমা ওটা, সত্যি তাই। তো লাটভিয়ার থেকে ফ্লো কিন্তু সাবমিট করা হয়েছিল অ্যাজ বেস্ট ফরেন পিকচার, ঠিক আছে? তো ফ্লো ওয়াজ অলসো নমিনেটেড ইন বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার, ঠিক আছে? প্লাস ফ্লো কানে জিতেছিল, মানে কানে উনসার্টেন রিগার্ড সেকশনে কান ফিল্ম ফেস্টিভ্যালে রিলিজ করেছিল এবং বিশাল ক্রিটিক্যালি অ্যাক্লেম পেয়েছিল, আর লাটভিয়াতে প্রচুর টাকাও কামিয়েছিল ব্যাপারটা সিনেমাটা। তো এইসব অনেক কারণে সিনেমাটা ডিস্ট্রিবিউশনের সময় কিন্তু সিনেমাটা প্রচুর লোকেরা দেখেছে, সেই জন্য ওই কারণে সিনেমাটা চান্স পেয়েছে। আগেন ডিস্ট্রিবিউশন ম্যাটার করে এইসব লবিং করার সময়, না হলে হয় না। আর অ্যানোরার কথা যদি আমি বলি, অ্যানোরা কি বেসিক্যালি কোনো রোমান্টিক ফিল্ম নাকি কাইন্ড অফ সোশিও ইকোনমিক্যাল কমেন্টারি? অ্যানোরা হলো বেসিক্যালি, আমি সিনেমাটা দেখে যা আমার ফার্স্ট রিঅ্যাকশন হয়েছিল, অ্যানোরা ইজ বেসিক্যালি লাইক আ প্রিয়দর্শন মুভি এক্সেপ্ট ইট ইজ মোর গ্রিটি, ঠিক আছে? ইট ইজ মোর গ্রিটি আরো সিরিয়াস, মানে এটা হলো পার্ট একটু প্রিয়দর্শন লেভেল অফ স্ল্যাপস্টিক কমেডি আছে, বাট প্রচন্ড অ্যাংজাইটি ইনডিউসিং, ঠিক আছে? মানে এখানে আনকাট জেমস যদি কেউ দেখে থাকেন, নেটফ্লিক্সে আছে আনকাট জেমস। আনকাট জেমসে যেমন প্রচন্ড অ্যাংজাইটি হয় না, কারণ হ্যান্ডেল ক্যামেরা কন্টিনিউয়াস ঘুরে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি একজনের পিছনে আরেকজনের পিছনে এভাবে কন্টিনিউয়াসলি ক্লোজ কোয়ার্টারসে খালি ঘুরে বেড়াচ্ছে, প্রচন্ড অ্যাংজাইটি ইনডিউস করে। অ্যানোরা অলমোস্ট সেটাই। আর অ্যানোরা ইজ বেসিক্যালি লাইক আ গ্রিটিয়ার ভার্সন অফ প্রিটি ওমেন সিনেমাটা কেউ যদি দেখে থাকে, রিচার্ড গিয়ার আর জুলিয়া রবার্টসে, যেখানে রিচার্ড গিয়ার একজন প্রচন্ড মানে রিচ আর ওয়েলদি ইন্ডিভিজুয়াল হু ফলস ইন লাভ উইথ আমি তো প্রিটি উমেনের আমি কিছু অ্যান্টিথিসিস দেখেছি,
যে প্রিটি উমেনের পুরো প্লটটাকে একদম পুরো খোল নলছে, যেরকম ভাবে আমি ডাঙ্কি বা দশম অবতারের করি। প্রিটি উমেন সিনেমাটা আমি দেখেছিলাম কলেজ লাইফে, যে জন্য আমার সিনেমাটার মেমোরিটা ফেড হয়ে গেছে। প্রিটি ওমেন যেমন সিনেমাটা, অ্যানোরা ক্যান বি কল্ড অ্যাজ আ মডার্ন টেক অন প্রিটি ওমেন, অলসো অ্যাজ অ্যান অ্যান্টিথিসিস অফ প্রিটি ওমেন, কারণ অ্যানোরা ইজ বেসিক্যালি টেলিং দ্য ট্রুথ অফ what happens in that quote unquote Cinderella story. আচ্ছা তুমি আমাকে বলো, এরকম একটা ফেভারিট সিন্ডারেলা স্টোরি এরকম টাইপের একটা ফিল্মের ব্যাপারে বলি, ফরেস্ট গাম্পের ব্যাপারে তোমার কি মত? এই যে নায়িকাটা যেটা ছিল, ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? আমার পোষায় না সিনেমাটা, আমি লাস্ট কবে দেখেছি আমার মনেও নেই। এই প্রথম তুমি একটা কথা শুনলে যেটার জন্য আমার জেনুইনলি মনে হলো যে তোমাকে আরো রেসপেক্ট করা উচিত। আমার পোষায় না সিনেমাটা, আমার এমনি সিনেমাটা পোষায় না, আমার মানে ক্যারেক্টার অন্যদিকে, আমার সিনেমাটা ইটসেলফ পোষায় না। আমি তো বলবো লাল সিং চাড্ডা ইজ আ ভেরি ওয়েল মেড অ্যাডাপ্টেশন। ভেরি ওয়েল মেড লাল সিং চাড্ডা অ্যাকচুয়ালি। আচ্ছা তুমি এটাকে কি করে জাস্টিফাই করো যে পাকিস্তান থেকে একজন টেররিস্টের লিডারকে তুলে নিয়ে এলো, সে দিব্যি ঘুরেও বেড়াচ্ছে? তুমি যে কথাটা বলেছো এবং যে কথাটা ইফ আই এম নট মিস্টেকেন শান প্রসারও একটা কথা বলেছিল রিগার্ডিং এ মিলিটারি, রূপা যে জাঙ্গিয়া গেঞ্জি বেচছে তারপরে ওর সাথে, আবার পাকিস্তানে ফেরতও চলে যাচ্ছে, এখানে লাল সিং কে বলে যাচ্ছে যে উধর যাকে বলুঙ্গো কি ইধর আচ্ছা। কিন্তু তোমার ফরেস্ট গাম্পের যে বেসিক যে ইমোশনটা না, ফরেস্ট গাম্পের যে বেসিক ইমোশনাল কোডটা না, আমার ওই ইমোশনাল কোডটাই কাজ করেনি সিনেমাটা। আমার তো ফরেস্ট গাম্পের ইমোশনাল কোর কাজ করবে কি করে? এটা তো একটা এক্সপ্লয়টেশনের গল্প, একটা ইনোসেন্ট লোকের ইমোশনকে এক্সপ্লয়েট করার গল্প। তুমি তার বাচ্চা বিয়ার করেছো, তুমি তাকে জানাও পর্যন্ত নি, সে লাইফে সাকসেসফুল হয়ে গেছে, তখন সারা দুনিয়ার সামনে জলের মধ্যে ছপাত করতে করতে আই লাভ ইউ করতে করতে তুমি আসছো। এই লোকটা সারা জীবন তোমাকে ভালোবেসেছে, তুমি তখন চোখ তুলে তাকাওনি, তখন তুমি গাঁজা ফুকেছো আর গাঁজারিদের সাথে তুমি ঘুমিয়ে বেরিয়েছো। আমি তো মনে করি যে এরকম পাপি ডগ লাভ স্টোরি, এক্সপ্লয়েট লাভ স্টোরি ফরেস্ট গাম্পের থেকে হতেই পারে না। এবং লাল সিং চাড্ডা সেটাকে আরো এক নচ ওপরে নিয়ে গিয়ে ফলো করে। আর লাল সিং চাড্ডা ওয়েলমেড আমি জানি না, দেখো ওয়েলমেড মানে কি ভালো করে শুটিং করা হয়েছে? কারণ আমি প্লট পয়েন্ট যদি দেখি, কি করে হয় যে একটা লোক এত বিখ্যাত, তাকে ট্রেনে কেউ চিনতে পারছে না, সে গল্প বলছে এই দেখাচ্ছে, তারপর লোকে তাকে চিনতে পারছে। ওখানে এত বড় বড় লজিক্যাল লুপ হোল রয়েছে না, মানে যার গর্ত ভাই, যাই হোক আমি নোংরা কথা বলতে চাই না তো, আর অত দূর যেও না। এমনি যেদিকে মাঝে মাঝে কনভারসেশন ঘুরে যায়, আমি তো ভাবি যে মোটামুটি কিছুক্ষণ বাদেই ক্যান্সেল হয়ে যাবো আর কি। যে না তুমি খালি আমাকে বলো যে অ্যানোরা যদি আজকে হরিয়ানা আর ইউপিতে যদি রিলিজ করা হতো আনকাট, তাহলে কি হতো? হরিয়ানা ইউপি কেন? অ্যানোরা তো অলরেডি ইন্টারনেটে বেরিয়ে গেছে, লোকজনদের প্রচুর ওপিনিয়ন অ্যানোরা নিয়ে অলরেডি প্রচুর ওপিনিয়ন। আরে আমাদের এখানে যে সেক্স স্টারভড যে অডিয়েন্স বেস রয়েছে, যারা মাস সিনেমা ছাড়া আর কিছু বোঝে না, তারা তো কোনো ব্যাপারে জানে না, তারা ডিরেক্ট এক্স হ্যামস্টার বা এক্স ভিডিওতে যায়। তারা যদি অ্যানোরার ব্যাপারে জানতো, বা অ্যানোরা যদি তাদেরকে দেখানোর জন্য হরিয়ানা ইউপিতে বড় করে রিলিজ দেওয়া যদি হতো, তারা তো বলে, তুমি খালি ভাবো না যে পুষ্পা টুর ওই স্টারভড অডিয়েন্স, অ্যানোরার প্রথম 10 মিনিট দেখে আরে पुष्पा वो ये नहीं कर सकता है क्या? पुष्पा वो आप भी चले जाओ ना ये क्लब पे, एक डांस आप भी खरीद लो ना पुष्पा। তুমি তো 10 মিনিট দেখেছো, তুমি অ্যানোডার 15 মিনিট বাদে, 15 মিনিট বা হাফ এন আওয়ার বাদে ওই বললাম না প্রিয়দর্শন কমেডিটা, বেসিক্যালি প্রিয়দর্শন টাইপ কমেডি যেটা শুরু হয়, ওই ব্যাপারটা তখন শুরু হয়, তখন তুমি দেখো সিনেমাটা। না দেখতে আমি শেষ করতে হবে, ওইখান থেকে সিনেমাটা অ্যাকচুয়ালি আগায় ঠিকঠাক করে। আগে আমি বলছি না সিনেমাটা বিশাল যে আমার আহামরি লেগেছে বা বিশাল ভালো সিনেমা, আমি সেটা একবারও বলবো না। সিনেমাটার মধ্যে প্রচুর ফ্লজ আছে, বড়ই মিড সিনেমা,
বাট কনসিডারিং যা যা নমিনেটেড হয়েছে এবং যেসব সিনেমা অ্যাকচুয়ালি জেতা উচিত সেই অনুযায়ী দেখো, ডুন পার্ট টু নমিনেটেড হয়েছে বেস্ট ফিল্মে, ঠিক আছে, ডুন পার্ট টু নমিনেটেড হয়েছিল বেস্ট ফিল্মে, ডুন পার্ট টু কোনোদিনও জিততো না, দেবেই না, নো চান্স, কোনোদিনই দেবে না ডুন। কেন কেন? কারণ ওরা সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি আর হরর জনরাকে তো একাডেমি কোনোদিনও সিরিয়াসলি নেয় না, ওটাই তো প্রবলেম। আমি একাডেমির এই প্রবলেমটা বুঝিনি, ওদের হরর জনরের সাথে কিসের শত্রুতা গো এত? সাবস্টেন্স যে মেকআপ আর হেয়ার স্টাইলিং এর জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছে এটাই বিশাল ব্যাপার, সাবস্টেন্স যে নমিনেটেড হয়েছে এটাই বিশাল ব্যাপার। আমি তো এক্সপেক্টই করিনি সাবস্টেন্স যে নমিনেটেড হবে। সুইসাইড স্কোয়াড মেকআপ আর স্টাইলিং এর জন্য পেয়েছিল, হ্যাঁ অস্কার পেয়েছিল। সুইসাইড স্কোয়াড অস্কার উইনিং মুভি, হ্যাঁ সুইসাইড স্কোয়াড অস্কার উইনিং মুভি সত্যি। না আমরা তো আইআর কার্ডটা কোনোদিনও দেখলামই না, আর আইআরটাও কেমন জানো, মানে আইআর না দুটো নৌকাতে পা দিয়ে চলতে গিয়ে পুরোপুরি ডুবে গেল, ঠিক আছে। যাই হোক, আর এনিওয়ে এখানেও একটা বক্তব্য আছে, জেমস বাবা কিন্তু বলেছিল যে আইআর কে সমর্থন করে আইআর এর কার্ডও ছাড়বে, কিন্তু জেমস বাবা ছাড়েনি। জেমস বাবা ইটা, আচ্ছা চলো চলো মুভিং অন, ঠিক আছে মুভিং অন। বললাম তো কোনো একদিন মুখ দিয়ে বেরিয়ে যাবে, তখন ব্যাপারটা আদৌ ভালো দেখাবে না। আমি তো সত্যি কথাই বলছি, আমি তো মিথ্যে কথা বলছি না, এটা তো সত্যি। এটা কি মিথ্যে যে জেনুইন প্রমিস করেনি? দেখো এটা প্রমিস রাখেনি, সত্যি মিথ্যের ফ্যাক্টর এখানে কোনো কিছুই হয় না। আমার বক্তব্য হলো প্রমিস কেন করবে? Why he has to promise something which he is never going to do? ও যে প্রমিস করেছে বা প্রমিস না করার, সেটাও সব থেকে বড় ব্যাপার হলো যে স্নাইডার কাটটা যে বেরিয়েছে সেটা তো একটা বাজে একটা প্রেসিডেন্ট রেখে দিল ফর আদার ফিল্ম মেকার্স। এটা তো একটা ঘটনা। স্নাইডার কাট যে বেরিয়েছে এটা একটা মিরাকল, সবাইদের জন্যই মিরাকল। সবাই সিনেমাটা দেখতে পেলো, সবাই বুঝতে পারলো স্নাইডারের ভিশন কি, কিন্তু এটা তো একটা বাজে প্রেসিডেন্ট রেখে দিল। এখন টম ডিক হ্যারি সবাই যাদের বাজে সিনেমা বেরোবে তারা সবসময় বলবে যে আমার একটা ডিরেক্টরস কাট আছে যেটা অনেক বেটার। গুলি ফেলছো না, আমি গুলাচ্ছি না, জেমস গান প্রমিস করলো কি না করলো আই এম লিস্ট বদার। জেমস গান একটা স্টুডিও হেড, ও লোকজনদেরকে প্ল্যাকেট করার জন্য যা ইচ্ছা তাই বলতে পারে। হি ক্যান সে হোয়াট এভার দ্য ফ্লাইং ফাক হি ওয়ান্টস। Seriously, I'm not even kidding. He can say whatever the flying fuck he wants, and that's what he's doing. অনলাইনে লোকজনদের সাথে ও ঝগড়া করে যাচ্ছে, লোকজনদেরকে প্ল্যান চেঞ্জ হচ্ছে, সেটা তো হবেই, ও তো স্টুডিও হেড। আমার জাস্ট ওটাই বক্তব্য, তুমি যদি স্টুডিও হেড হও, তুমি এত বেশি বকবক না করে তুমি নিজের কাজটা করো, তাহলেই হয়, আর কিছু না। সেই জন্য ডেভিড এয়ারকে প্রমিস করেছে, ওটা ডেভিড এয়ারকে প্রমিস করবেই। সমস্ত ফিল্ম মেকারদের সাথে কাজ করতে হয় হলিউডে। বেসিক্যালি ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইউ হ্যাভ টু কিপ গুড রিলেশনস উইথ এভরিবডি, নাহলে কাজ করতে পারবে না, নাহলে আগাতে পারবে না। আমার জাস্ট তাহলে তো রিবুট করাই উচিত হয়নি, রিবুট করে তো এত লোকের ইয়ে তো হয়েছে। ডেভিড এয়ার যে এখন বলছে যে আই নিড অ্যান এয়ার কাট, যে আই হ্যাভ অ্যান এয়ার কাট। ডেভিড এয়ারের এয়ার কাট নিয়ে এত লাফালাফি কেন হচ্ছে না এখন? কারণ আনলাইক স্নাইডারের কাট, যেটা নিয়ে একটা মোটামুটি একটা মিথিক্যাল কোয়ালিটি চলে এসেছিল ব্যাপারটা, যেটা নিয়ে একটা পুরো মুভমেন্ট চালু হয়ে গেছিল, ঠিক আছে, কারণ জাস্টিস লিগের থেকে তো পুরোপুরি বোঝা যাচ্ছিল। সুইসাইড স্কোয়াড নিয়ে কিন্তু লোকজনদের কোনো এক্সাইটমেন্টই ছিল না। সুইসাইড স্কোয়াড যখন বেরিয়েছে, সুইসাইড স্কোয়াড যে খারাপ হয়েছে সেটা নিয়েও লোকজনদের কোনো এক্সাইটমেন্ট ছিল না, সুইসাইড স্কোয়াড যে ভালো হয়েছে সেটা নিয়েও লোকজনদের কোনো এক্সাইটমেন্ট। সেটা তুমি কি করে বলতে পারো? সুইসাইড স্কোয়াড 745 মিলিয়ন কামিয়েছে তখন, যখন বেরিয়েছে তখন সব সুপার হিরো সিনেমা কাজ করছে, কোন সুপার হিরো সিনেমা কাজ করছে না তখন? সব সুপার হিরো সিনেমা কাজ করছে। এটা অবশ্যই তুমি কোনো ঠিক পয়েন্ট বলেছো। তখন মানে 800 মিলিয়ন মানে কিছুই ছিল না, তখন 800 মিলিয়ন লাইক নাথিং। অ্যাকোয়াম্যান $1 বিলিয়ন কামায় না, মানে অ্যাকোয়াম্যান $1 বিলিয়ন কামায় না ওই সময় না বেরোলে, একদম পরিষ্কার কথা। অ্যাকোয়াম্যানের মতো ওই সিনেমা $1 বিলিয়ন কামায় না যদি ওই স্পেসিফিক টাইমে না বেরোয়, পরিষ্কার কথা। মতো সিনেমা বানিয়েছে, ব্রাইড বানিয়েছে, যেটা
এগেন খুব ভালো একটা সিনেমা, বাট যাই হোক, এনিওয়ে ফিউরির কপালটাও খারাপ। ডেভিড এয়ার একটা যথেষ্ট ভালো ফিল্ম মেকার, বাট ডেভিড এয়ারের তো আর জ্যাক স্নাইডারের হ্যাঁ, মতো আমার ফ্যান বেস আমার নেই। কিন্তু তুমি একটা কথা শুনবে, এই কথাটা শুনলে তুমি তো আকাশ থেকে পড়বে। আমি কিন্তু অ্যাকচুয়ালি মনে করি ডেভিড আয়ার জ্যাক স্নাইডারের থেকে ভালো ফিল্ম মেকার। না, এটা অবাক হওয়ার কিছু নেই। আই নো হি ইজ আ গুড ফিল্ম মেকার, এটা তো নতুন কিছু নয়। কারণ ডেভিড আয়ার অ্যাকচুয়ালি টম কিং এর মতো ওরও কিন্তু একটা মিলিটারি পুলিশ ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, ঠিক আছে? David Ayer was a screenwriter. David Ayer was a screenwriter before he was a director. David Ayer wrote the screenplay for Training Day, যেটা অ্যান্টন ফুকুয়ার, হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম যে ও কিন্তু যেমন তেমন লোক কিন্তু নয়, তবে আমার মনে হয় যে লেটলি হি জাস্ট ডোন্ট নো হোয়াট টু ডু উইথ হিমসেলফ। এনিওয়ে বিকিপারের মতো ফিল্ম বানাচ্ছে, পয়সা কামাচ্ছে, ঠিক আছে, চলো। আর ডেভিড এয়ারের তো আর ওই ফ্যান বেস নেই যেটা স্নাইডারের একটা ফ্যান বেস আছে ফর গুড এন্ড ব্যাড। আরে ওর তো ছিল, আরে এইখানে তো ও নিজেই প্রবলেম করেছে। ও যারা রিস্টোর স্নাইডার বাস করছিল তারা কিন্তু আইআর কাটের জন্য বলছিল, আইআর কাটের জন্য মুভমেন্ট এখনো মাঝে মাঝে হয়। ও ধুম করে ওই গানের সাপোর্টে চারটে কথা বলতে গেলে ওইখানে কিন্তু লোকে যে ভাই একই তালে মানে যে কারোর গিয়ে পা চাটবে নাকি যে ওর কাট ছাড়ার কথাবার্তা বলবে। বাট যাই হোক, এই নিয়ে ছাড়ো, বাদ দাও। ফাক ডিসি, ফাক আইআর, ফাক জেমস গান, ঠিক আছে, চলো আমাদের অস্কার নিয়ে মোটামুটি কথাবার্তা হয়ে গেছে। তাহলে তুমি বলছো যে আনোরা আমি তো শেষ করবো, এমিলিয়া পেরেজ আমাকে দেখতে হবে, দুর্গা লিস্টের কপিটা পাঠাও। আচ্ছা, তুমি এরকম 3-4টা সিনেমার নাম বলো যেগুলো অস্কার পাওয়া উচিত ছিল বলে তোমার মনে হয়, বা পেলে পরে মানে বেশি ভালো হতো। ওয়েল, নমিনেটেডই তো হয়নি প্রচুর সিনেমা। চ্যালেঞ্জার্স নমিনেটেড হয়নি, আমি তো অবাক হয়ে গেলাম চ্যালেঞ্জার্স কেন নমিনেটেড হয়নি। চ্যালেঞ্জার্স সিনেমাটা দেখা উচিত লোকজনদের। ওই সিনেমাটা জিতলে খুব ভালো। ওই সিনেমাটা নমিনেটেড হয়ে যদি জিততো তাহলে অনেক ভালো হতো, স্পেশালি মিউজিকে বা এডিটিং এ। প্রচন্ড ভালো সিনেমা। ওই সিনেমাটা যে কেন নমিনেটেড হয়নি আমি এখনো পর্যন্ত বুঝলাম না। দাঁড়াও, আমি লিস্টটা দেখি, আমার 2023-24 সিনেমার লিস্টটা, সেটা দেখে বলছি আমি। কনক্লেভ সিনেমাটা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে পেলো। কনক্লেভ সিনেমাটা খুব একটা খারাপ। কনক্লেভ সিনেমাটা দেখতে পারো। ওটা মানে ইটস নট ব্যাড। এটা মজার একটা, মানে মজার বলবো না, বাট ইটস আ ভেরি ওয়েল মেড, ইটস আ ভেরি ওয়াচেবল মুভি। মুভিজ অফ 2014 কই গেল? This is fantastic podcasting. হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তো দ্য সাবস্টেন্স তো নমিনেটেড হয়েছিল একবার। অল উই ইমাজিন অ্যাজ লাইট, লোকজন নমিনেটেড হলে খুব খুশি হতাম। নমিনেটেড হলে খুব খুশি হতাম। নমিনেটেড হলে আমার মনে হয় ফেমিনিজমকে লাপাতা লেডিসের থেকে বা ক্রিউয়ের মতো বালের সিনেমার থেকে অল উই ইমাজিন অ্যাজ লাইটকে, ফেমিনিজমকে রিয়েলি যেভাবে ট্রিট করা হয়েছে, মানে লিটারালি বলছি, আমি এরকম এজেন্ডালেস প্রপাগান্ডালেস সিনেমা আমি দেখিনি। কারণ ফেমিনিজমকে সবাই এখন প্রপাগান্ডা মেশিন হিসেবে ইউজ করে, মেল ব্যাশিং টুল হিসেবে। সেখানে অল উই ইমাজিন অ্যাজ লাইট গ্রেট এক্সাম্পল যে ভাই ছেলেদেরকে ছোট না করেও ফিমেল সেন্ট্রিক ফিল্ম বানানো যায়, এবং হুইচ ইজ আ গ্রেট, যেটা মেয়েদের ঝামেলাগুলোকে অ্যাকচুয়ালি সামনে তুলে এনে ধরে। আমি জানি না কেন এই সিনেমাটা। তারপরে আরেকটা সিনেমা আমাদের এখানে পায়েল কাপাডিয়ার সাথে তো আমাদের ইন্ডিয়ান সেন্সর বোর্ডের হেভি ঝামেলা। হ্যাঁ, তারপরে এই অস্কারে একটা সিনেমা নমিনেটেড হয়েছিল নিকেল বয়েজ বলে। নিকেল বয়েজ প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল এখন, প্লিজ দেখো। নিকেল বয়েজ হলো বেসিক্যালি তোমার অস্কারের এই ধরো আফ্রিকান আমেরিকান স্টোরিজ যেগুলো ইউজুয়ালি বলা হয় না নভেল অ্যাডাপ্টেশন, মোটামুটি ধরো ওরকমই স্টোরি, এক্সেপ্ট ফিল্ম মেকিং স্টাইলটা কমপ্লিটলি আলাদা, ঠিক আছে? কারণ ফিল্ম মেকিং স্টাইলটা হলো পুরো ফার্স্ট পারসন পার্সপেক্টিভ, মানে ক্যামেরাটা পুরো ফার্স্ট পারসন পার্সপেক্টিভ থেকে। এটা অদ্ভুত একটা ফিল্ম মেকিং স্টাইল। সেই জন্য সিনেমাটা হার্ডকোর হেনরি মার্কা, এক্সেপ্ট এটা অ্যাকশন নয়, এটা বেসিক্যালি মানে পুরো একটা নভেলের অ্যাডাপ্টেশন। তো এই সিনেমাটা মানে নমিনেটেড হয়েছে। এই সিনেমাটা আরো বেশি অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল। এটা একটা জনরা হরর মুভি, সাবস্টেন্স ছাড়া আরেকটা জনরা হরর মুভি যেটা নমিনেটেড হওয়া উচিত ছিল সেটা ছিল দ্য ফার্স্ট ওমেন। দ্য ফার্স্ট ওমেন বলে যে হরর মুভি, দ্য ফার্স্ট ওমেন, হ্যাঁ, খুব ভালো সিনেমা। কেন ফার্স্ট ওমেনের থেকে বড় না ওই সিডনি সুইনির ওই সিনেমাটা, সেম গল্প। হ্যাঁ,
আমার ফার্স্ট ওমেন বেটার লেগেছে, কিন্তু বেশি হ্যারোইং। ফার্স্ট আমার ওমেনের ফার্স্ট মধ্যে ওমেন ফ্যান্টাসি এলিমেন্ট আছে। না, আমার ফার্স্ট ওমেন অনেক বেটার লেগেছিল। যাই হোক, আমার দুটোই ভালো লেগেছিল, দুটো নিয়েই আমি হরর সিরিজে কথা বলেছিলাম, দুটোই দুর্দান্ত ছিল। তারপরে তারপরে একটা, এই ধরো কনক্লেভের যে মেন লিড, যে রেভ ফাইন্স যে মেন লিড, ঠিক আছে, ও আর একটা সিনেমা করেছিল জুলিয়েট বিনোশ বলে আরেকজন অ্যাক্ট্রেসের সাথে, ওই সিনেমাটার নাম হলো দ্য রিটার্ন। এই যে নোলানের যে ওডিসি বেরোচ্ছে 2026 সালে, দ্য রিটার্ন হলো বেসিক্যালি ওডিসিরই একটা অ্যাডাপ্টেশন, এক্সেপ্ট দ্য রিটার্ন হলো ওডিসির শেষ গল্পটা যেটা, সেইটার অ্যাডাপ্টেশন। ঠিক আছে, মানে বেসিক্যালি যদি রামায়ণের কেউ খালি লঙ্কা কাণ্ড অ্যাডাপ্ট করে ইন আ ওয়ে, তাহলে যেরকম হবে ওডিসি বেসিক্যালি দ্য রিটার্ন ইজ বেসিক্যালি দ্যাট, একটা অসাধারণ একটা। আচ্ছা, ওডিসির কোনো অ্যাডাপ্টেড এডিশন তুমি পড়েছো? ওডিসি তোমার পড়া আছে? আমি ওডিসি পুরো মোটামুটি পড়া, আমি তাও আরেকবার পড়ছি, কারণ আমার ইলিয়াড আর ওডিসি তাও আবার পড়ছি আমি আস্তে আস্তে, পড়তে ইচ্ছা করছিল, সেটা পড়ছি আমি আস্তে আস্তে। তারপরে আরো ভালো সিনেমা হলো ডিফারেন্ট ম্যান, সেবাস্টিয়ান স্ট্যান আছে। হ্যাঁ, জানি, আমি দেখেছি, খুব ভালো সিনেমা, খুব ভালো সিনেমা, ডিফারেন্ট ম্যান দেখা উচিত। জুডার নাম্বার 2, ক্লিন্ট ইস্টউড। তীর্থরাজ আমাকে গালাগাল দেবে, এটা আমার এখনো অব্দি দেখা হলো না। জুডার নাম্বার 2, রিয়েল পেন হলো সাপোর্টিং অ্যাক্টর পেয়েছে কিয়ারান কালকি না রিয়েল পেন সিনেমাটা ভালো, বাট ওর থেকে অনেক বেটার সিনেমা আছে। তারপরে হলো আমি জানি এই সিনেমাটা অনেক লোকজনদের পছন্দ না, আমার ভীষণ ভালো লেগেছে, তাতে আমাকে যদি আতেল মনে হয় সো বিট। মেগালোপলিস, ফ্রান্সিস ফোর্ড কোপোলার মেগালোপলিস, অনেক লোকজনদের পছন্দ না সিনেমাটা, আমার দুর্দান্ত লেগেছে সিনেমাটা, সেই জন্য যা ভাবার ভাবো। আমি মেগালোপলিস 10 মিনিট দেখে বন্ধ করে দিয়েছি, যে পরে দেখবো, ঠিক আছে, আমি ক্লান্ত হয়ে গেলাম মিনিট 10-এর মধ্যেই। মেগালোপলিস আমার ইট ইজ টু ওয়ার্ড ফর মাই টেস্ট। ওকে, আমার দুর্দান্ত মেবি আমি সিনেমাটা তাও ডিলিট করিনি, আমার কাছে আছে এখনো, হয়তো আমি দেখবো ইন ফিউচার কখনো। আর সেরকম ভাবে কয়েকটা সিনেমাটোগ্রাফির জন্য, যেমন সিভিল ওয়ার সিনেমাটা আমার ইটসেলফ আহামরি কিছু লাগেনি, কিন্তু সিনেমাটোগ্রাফির জন্য আমার সিভিল ওয়ার আহামরি কিছু লাগেনি, বাট সিভিল ওয়ারের সিনেমাটোগ্রাফি খুব ভালো, খুব ভালো সিনেমাটোগ্রাফি। আমি তোমাকে বলছি, আমি কিন্তু দেখলাম যে সিভিল ওয়ারের কিন্তু ফ্লো এর মতন একটা টান রয়েছে, সেই সিমিলার টাইপের, ওয়ার্ল্ড ইজ কামিং টু অ্যান এন্ড কাইন্ড অফ, যে আমেরিকার প্রেসিডেন্টকে হ্যান্ড ডাউন করতে হবে, কিন্তু সিভিল ওয়ারের যে বক্তব্য ছিল না, মানে কোনো বক্তব্যই নেই, জাস্ট ভিজুয়াল স্টোরি টেলিং এ দেখাচ্ছে যে কি হচ্ছে, শেষের সেদিনকে কি হয়েছিল, ঠিক আছে, বাট দ্যাট ওয়াজ সামহাউ আই ফেল্ট কি আমি ফিল্মটার সাথে আমি যেন কানেক্ট করতে পারিনি, ঠিক আছে। আমার ক্রিস্টিয়ান ডান্সকে ভালো লেগেছে, ওর সাথে যে লোকটা ছিল তাকে ভালো লেগেছে, ক্রিস্টিয়ান ডান্সের ক্যারেক্টারটা ইয়াং যে জার্নালিস্টটাকে গ্রুম করে, লাস্ট থেকে যাকে বাঁচাতে গিয়ে ওদিকে স্যাক্রিফাইস করবে, আমার ভালো লেগেছে, বাট স্টিল মানে আমার কোথাও কি মনে হয়েছে যে এই সিনেমাটা যেন খুব পয়েন্টলেস। ওকে, খুব আরেকটা সিনেমা যেটা নমিনেটেড হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট ফর সিনেমাটোগ্রাফি, কিন্তু নমিনেটেড হবে না কারণ টাকা কামায়নি এবং অনেক ব্যাপার স্যাপার, সেটা হলো হরাইজন অ্যান্ড আমেরিকান সাগা চ্যাপ্টার 1, কেভিন কস্টনারের ওয়েস্টার্ন, পার্ট 1 আউট অফ আ 4 পার্ট এপিক। ঠিক আছে, আমি জানি না আদৌ সিনেমাটাও বের করতে পারবে কিনা, কারণ ওর মাথা খারাপ হয়ে গেছে, যদিও ভেবে থাকে যে 4খানা সিনেমা ও বানাবে, কোথা থেকে পয়সা পাবে ভগবান জানে, কিন্তু ফার্স্ট পার্টটা আমার দারুণ লেগেছে। ফার্স্ট পার্টটা পয়সা কামিয়েছে না, একদমই পয়সা কামায়নি। আরেকটা সিনেমা হলো যেটা নমিনেটেড হয়েছে কমপ্লিট আননোন বলে, বব ডিলানের নিয়ে। সিনেমাটা আমার আহামরি লাগেনি, কিন্তু সিনেমাটা দেখতে দেখতে আমি কেঁদে ফেলেছিলাম, কিন্তু সেটা দ্যাট ওয়াজ নট বিকজ অফ দ্য মুভি। আমি কেঁদে ফেলেছিলাম কারণ সিনেমাটা বব ডিলানের যে গানগুলোকে ইউজ করছে, বব ডিলানের গান যদি আপনারা কেউ শুনে থাকেন, বব ডিলান হলো একজন অসম্ভব ভালো, অসম্ভব গুণী শিল্পী। বব ডিলানের গানগুলো প্রচন্ড পলিটিক্যালি চার্জড, প্রচন্ড লিরিক্যালি দুর্দান্ত লেখা,
মানে ওই গানগুলো শুনলে মন ছুঁয়ে যায় আর কি, সেই জন্য আমি দেখতে দেখতে কেঁদে ফেলেছিলাম, কারণ গানগুলো এত সুন্দর বলে, নট বিকজ অফ দ্য মুভি। আমার মুভিটা বিশাল কিছু আহামরি লাগেনি। আর কি, এই তো আর কোনো ঠিকঠাক মুভি সেরকম, আর কোনো মুভি নেই সেরকম বলার মতো কিছু। নাইস নাইস নাইস। গ্ল্যাডিয়েটর 2 ডেনজেল ওয়াশিংটন নমিনেটেড হয়নি, যেটা নিয়ে প্রচুর লোকেরা লাফালাফি করছিল, নমিনেটেড হতো। লাফালাফি করলে গ্ল্যাডিয়েটর 2 এমন কোনো স্পেশাল সিনেমাও নয়, জাস্ট তারা ইজি টু ওয়াচ, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, এনজয় করার মতো ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্ম। অত লাফালাফি আমি ঠিক বুঝি না। আমি না দেখেছি, ঠিক আছে, এই ওকে কেন দিলে না, একে কেন দিলে না। আরে ভাই, আমি আজকে যদি দেখতাম যে ডেনজেল ওয়াশিংটন ট্রেনিং ডেজ এর জন্য কোনো রকম নমিনেশন হয়নি, আমি বলতাম। গ্ল্যাডিয়েটর 2 এর জন্য পাইনি, ভালো হয়েছে পাইনি, ঠিক হয়েছে পাইনি। আরে ভাই আমি খালি দেখে ভাবি যে ভাই মানুষের দাবি কি, এর থেকে ভাই ইকুয়ালাইজারও ভালো পারফর্ম করেছে। বলতো যে রবার্ট ম্যাকলকে আমরা দিচ্ছি অস্কার, আমি বলতাম যে ভাই দাও, নাহলে এমনি উড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে সবকিছু, ঠিক আছে, আর বেরোনোর সময় বলবে 30 সেকেন্ড। ওকে, আমার ইকুয়ালাইজার পার্ট 3 কিন্তু হেভি লেগেছে, আমি ওটা হলে দেখেছি। আমার ইকুয়ালাইজার পার্ট 3 আমি সিটি সেন্টারে ফাঁকা বসে দেখেছিলাম, আমি আর তীর্থরাজ। আমার চুমু লেগেছিল, দুর্দান্ত লোগানের মতো একটা ভাইব। ওই রকম নৃশংস ভিলেন গুলোকেও অধিকতর নৃশংস ভাবে। আর বাই দ্য ওয়ে, কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গাটা, সিনেমাটোগ্রাফি ওই সিনেমাটার। আমি ভাবছি বাপ রে, এটা কি বানিয়েছে, এটা কোথা থেকে বানিয়েছে, জায়গাটা কোত্থেকে পেয়েছে, সিনেমাটা কি করে বানিয়েছে। এবং মানে মানে ক্লাইম্যাক্সে তো মানে লোকটা রাস্তায় চলে এসছে রক্তাক্ত অবস্থায়, ও পাশ দিয়ে হাঁটছে, ওকে পুরো ফ্রাইডে দ্য 13th জেসন বানিয়ে দিয়েছে পুরো। তাই পুরো ও যখন ওই যে মনে আছে না, ওই যে হোটেলের মধ্যে পুলিশ ইন্সপেক্টরটাকে ওই গ্যাং গুলো যে বিরক্ত করছিল, ও সেই ছেলেটার ঘড়ি দেখার নাম করে ওর হাতের মধ্যে দিয়ে পেন পয়েন্টে যে আমি এটা হচ্ছে গিয়ে 3, আমি 4-এ নামলে পর তুমি এখানে হেগে দেবে। তারপর ওরা বাইরে গেল, বাইরে প্রথমে গাড়ি চাপা দিয়ে একজনকে মারলো, আর ছেলেটার মুখোমুখি হলো। ওটা কি করলো আমি বুঝলাম না, আমি এটা বহুবার দেখেছি, মানে একদম মিলিটারি কমব্যাট ওরকম টাইপেরই হয়। ও মিলি করে মেরে দিল ছেলেটাকে, ওর ওয়েপন দিয়ে ওকেই মেরে দিল। এবং কিরকম মুভ, এরকম এমন ভাবে হাত তুলে যেন হাক করবে। ও যখন মারলো না, আমি ওই জায়গাটা স্লো মোশনে দেখেছি যে ও মুভমেন্টটা কি করতে হবে একটু বোঝার চেষ্টা করি। তারপর বুঝলাম যে না, দিয়ে চলো, আমি শিখেও কোনো লাভ নেই, জেমস গান অনেক দূরে থাকে। প্রত্যেকটা ভিডিওতে একটা কিস্তি মারবে, কি বলবো আর একে নিয়ে। মানে অবসেশন আমাকে দেখে বলবে যে ভাই আই এম নট ইউ। ওকে, পুরো যাই হোক, ঠিক আছে, চলো টাটা বাই। এপিসোড গুলো সব পোস্ট করবো। ওকে, আমার এই 2-3 দিন ওখানে আমি ফাঁকা আছি। আমার ইউজুয়াল দুপুরবেলার অফিসটা আমার নেই, ওটা বাঁচোয়া ব্যাপার হয়েছে, সবকিছু চলে আসবে আই হোপ। ওকে, বাই দ্য ওয়ে আমি একটা পডকাস্ট করেছি গতকাল একটা ছেলের সাথে, তুমি যদি ওটা কত দূর দেখতে পারবে আমি জানি না, বাট তুমি দেখো তো। দেয়ার ইজ দিস বয় যে কাইন্ড অফ হিউম্যান এনসাইক্লোপিডিয়ার মতো, ঠিক আছে, বাংলা সিনেমা নিয়ে এটা লিখেওছে একজন কমেন্ট, আমি সেটাই পিক করলাম, কারণ আমি নিজেও ভাবছিলাম যে কেউ এত সিনেমা দেখেছে এবং তার নাম মানে রঞ্জিত মল্লিকের ও 50টা সিনেমার নাম বলে দিতে পারে, ঠিক আছে। এবং 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 ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুই স্পাইডারম্যান দেখিস নি, মানে পডকাস্টেও আছে এটা। বলছে দাদা আমি 10 মিনিট চালিয়ে বন্ধ করে দিচ্ছি, আমার ভাল লাগেনি, আমার ওই গ্রাফিক্সটাই ভাল লাগে না। ঠিক আছে, হ্যাঁ হতেই পারে। হি সামওয়ান যে পুরোপুরি আমাদের অ্যান্টি, এবং ওই জন্য ওর সাথে কথা বলতে আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, কারণ ও যেগুলো বলছে আমি রিলেট করতে পারছি। অন দি সেম টাইম আমি বুঝতে পারছি যে আমরা কতটা আলাদা। আমরা মেবি হলিউড বা কমিক যতটা প্যাশনেট, ও সেটা বাংলা সিনেমা নিয়ে, ঠিক আছে। ফলে অদ্ভুত একটা কন্ট্রাস্ট আছে, সেম জিনিস কিন্তু জাস্ট আমার বিরিয়ানি পছন্দ, তোমার প্যাশনের এরিয়া যেটা আলাদা, ওর প্যাশনের এরিয়া কমপ্লিটলি আলাদা, পুরোপুরি এরিয়া অফ ইন্টারেস্ট পুরোপুরি আলাদা, বাট দারুণ।
এনিওয়ে ঠিক আছে, চলো কমেন্ট বক্স খোলা রইলো, আপনারা জানাবেন কেমন লাগলো, কি কি দেখেছেন। অ্যানোরা হচ্ছে কি দুষ্টু ছেলেদের জন্য, আর সমস্ত বিড়াল প্রেমীর লোককে বলবো যে ফ্লোটা অবশ্যই দেখো। ওকে চলো আর টাটা, বাই। আমি বলবো অস্কার নিয়ে লোকেরা এত সিরিয়াস হবেন না। একদম সত্যি কথা, অস্কার নিয়ে এত সিরিয়াস হবেন না। অস্কারস আর নট দ্যাট রিলেভেন্ট। সত্যি কথা, এটা মাথায় ঢুকিয়ে নেবেন। এটা सलमान खान একবার বলেছিল যে অস্কার क्या उन लोगों के फिल्म के लिए होता है, ठीक है। হ্যাঁ, ওটা খালি ও বলেনি, ওটা কামাল হাসানও বলেছিল যে অস্কারস খালি আমেরিকান সিনেমাকেই সেলিব্রেট করে। অস্কারস আর নট রেলিভেন্ট, হোয়াট ইজ অলওয়েজ রেলিভেন্ট। এবং আগেন এটা আমি একটা এপিসোডে বলেছিলাম, যেটা স্বর্ণজ্যোতি এখনো পোস্ট করেনি, আমি জানি না কবে পোস্ট করবে। হোয়াট ইজ অলওয়েজ রেলিভেন্ট ইজ ওয়াচিং অ্যান্ড ফর্মিং ইউর ওন ওপিনিয়ন। দ্যাট ইজ অলওয়েজ রেলিভেন্ট, আর কোনো কিছু রেলিভেন্ট না। একদম। আমি আর স্বর্ণজ্যোতির মতো দুজন গর্ধব কি বললো সিনেমার ব্যাপারে, সেটা কোনোভাবেই রেলেভেন্ট নয়। আপনারা শুনতে এসছেন, আমরা বাধিত, ঠিক আছে, কিন্তু কোনোভাবেই রেলেভেন্ট নয়। নিজেরা ওপিনিয়ন বানান, এই বলেই শেষ করা। চলো টাটা বাই, আবার জানা দেখা, বাই। লিভ করলাম, হ্যাঁ।